বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এবং আজকে ঐতিহাসিক 17ই মে 1981 সালের এই দিনে তিনি দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশে ফিরেছিলেন। আজকে স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এই মুহূর্তে দেশের বাইরে অবস্থানরত শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসবেন? যদি ফিরে আসেন, কবে আসবেন, কিভাবে আসবেন? আজকে এই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। 1981 সালের 17ই মে দীর্ঘ নির্বাসন শেষে ভারত থেকে এই দিন বাংলাদেশে আসেন জননেত্রী শেখ হাসিনা এবং এই দিন ভীষণ প্রতিকূল আবহাওয়ার মধ্যে তিনি বাংলাদেশে আসেন এবং তিনি সেখানে লক্ষ লক্ষ জনতা তাকে অভ্যর্থনা জানায় এবং তিনি সেখানে বক্তব্য রাখেন এবং তারপরের ইতিহাসটুকু আপনারা জানেন। স্বাধীনতার পরে বাংলাদেশে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব ফিরে এসেছিলেন পাকিস্তানের কারাগার থেকে এবং সেই ফেরা এবং তার হাত ধরেই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু এবং জননেত্রী শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হয়েছিল এবং বাংলাদেশ একটি দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছিল এবং আজকে আবারও একটা প্রতিকূল সময়ের মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ যখন 2024 সালের জুলাই আগস্টের একটি ষড়যন্ত্রের মধ্য দিয়ে, একটি জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিম চেঞ্জ করা হয়েছে এবং শেখ হাসিনাকে সরিয়ে সেখানে এসেছিল বর্তমানে যাকে বলে বিশ্ব বাটপার, টাউট, চোর, দুর্নীতিবাজ, হোয়াটএভার বিশেষণের অভাব নেই, সেই ডক্টর ইনুস তার খায়েশ ছিল 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু মোটামুটি জনরোষের মুখে তার এক প্রকার নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে। সেই নির্বাচন আবার সন্ধ্যা রাতের ভোটের নির্বাচন, সেটি নিয়ে আজকে কথা বলবো না। আজকে যেটি নিয়ে কথা বলতে চাই যে শেখ হাসিনা ফিরে আসবেন কিনা এবং অনেকটা কাকতালীয় ভাবে আজকেই আমি আপনাদের বলেছিলাম যে আমার একটা সোর্স আছে আমেরিকা, একজন এক্স ডিপ্লোমেট, তিনি আমেরিকান প্রাক্তন কূটনীতিক। তো আজকে আমার সূত্রের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয়েছে। তো তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবেন? তিনি বলেছেন ডেফিনেটলি শি উইল রিটার্ন, অবশ্যই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। কিভাবে ফিরে আসবেন সেটি বলল যে রাজনীতিতে অনেক খেলা হয় এবং এই যে 24 সালের জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জ হলো, এই চেঞ্জের আগে অনেক দিন ধরেই ডিপ স্টেট কাজ করছিল এবং তারা গ্র্যাজুয়ালি নানা রকমের অপপ্রচারের মাধ্যমে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলছিল, এমনকি শেখ হাসিনাকেও তারা টার্গেটেড ওয়েতে অ্যাটাক করেছিল এবং তারা জুলাই আগস্টে এসে অনেক বছরের চেষ্টার পরে তারা রেজিম চেঞ্জে সফল হয়েছিল। তো আমার সূত্রটি বলেছেন যে শেখ হাসিনা ইজ এ গ্রেট লিডার, তিনি খুব ভালো একজন নেত্রী, কিন্তু তাকে ডিপ স্টেট সুকৌশলে অপপ্রচারের মাধ্যমে জনগণের কাছে অজনপ্রিয় করে তুলেছিল, কিন্তু এখন জনগণ সেটা বুঝতে পারছে। কিন্তু এর সাথে শেখ হাসিনার ফিরে আসাটা কিভাবে লিঙ্ক? তিনি বললেন যে বর্তমান বিশ্বে আমেরিকার যে অবস্থান, ট্রাম্প আমেরিকাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আমেরিকার ওয়ার্ল্ড সুপার পাওয়ার হিসেবে যে 1 নম্বর অবস্থান, সেটি অনেকটা হুমকির মুখে এবং ট্যারিফ এবং অন্যান্য ইস্যু দিয়ে যেভাবে ট্রাম্প শুরু করেছিল তার পরিণতিতে আজকে দেখা যাচ্ছে ইউরোপে ট্রাম্প বন্ধুহীন, তাদের খুব কাছের কানাডা আজ আমেরিকার থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং যেভাবে ট্রাম্প ইরান যুদ্ধ এবং সামগ্রিকভাবে আগাচ্ছিল তাতে পৃথিবীতে ট্রাম্প বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে এবং যার ফলে
RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই জোটটি তৈরি হয়েছে এবং এই জোটটি এখন একটা বাস্তবতা। এই বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত অবস্থানই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনটাকে নিশ্চিত করবে। এবং আমেরিকা ভারতের কাছে পর্যন্ত যাচ্ছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের কাছে যাবেন এবং ভারতের সাথে আমেরিকার নতুন করে যে আলোচনা হবে সেখানেও বাংলাদেশ থাকবে, সেখানেও শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি থাকবে। এবং বাংলাদেশ বর্তমানে যেভাবে বিশ্ব রাজনীতিতে অ্যাক্ট করছে, তারা একদিকে আমেরিকাকে সবকিছু দিয়ে দিচ্ছে এবং তারা ভারতকে দূরে ঠেলে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে একটা সময় আসবে যখন বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকার এমন বিপদে পড়বে যে বিপদ থেকে উদ্ধারের জন্য তারা ভারতের সহায়তা পাবে না, রাশিয়ার সহায়তা পাওয়ার প্রশ্নই আসে না, তারা যাবে চীনের কাছে এবং চীনও তখন তাদের ফিরিয়ে দেবে। এরকমই একটা জটিল রাজনৈতিক সমীকরণের দিকে বাংলাদেশ এগোচ্ছে এবং তখন অপশন থাকবে একমাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনা ফিরবেনই। তার এই যুক্তির সাথে আমি আরেকটা যুক্তি অ্যাড করি যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন অধীর আগ্রহে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। কেবলমাত্র যে বাংলার দরিদ্র জনগোষ্ঠী, দিনমজুর জনগোষ্ঠী শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইছে তা নয়। যে জেনজি জুলাই আগস্টে রাজপথে নেমেছিল, বিশেষ করে বিভিন্ন নগর কেন্দ্রিক, সেই জেনজির মধ্যেও এই ভাবনাটা এসেছে যে বাংলাদেশের উন্নয়ন এবং ভালোর জন্যই শেখ হাসিনাকে দরকার। কারণ তারা ডক্টর ইউনূসকে দেখেছে, তারা বর্তমান সরকারকে দেখছে। ডক্টর ইউনূস অ্যাবসলিউটলি ফেল করেছে। বর্তমান সরকার, এটা জেএনজির ভাষা, আমার ভাষা না, যে সারাক্ষণ মিথ্যের উপরেই আছে। তারা জলজান্ত শেখ হাসিনার উন্নয়ন, অর্জন, অ্যাচিভমেন্ট এগুলোকে বিতর্কিত করতে গিয়ে লোকজনের কাছে নিজেদেরকেই খেলো করে উপস্থাপন করছে এবং এটা জেএনজি এখন, এই তরুণ প্রজন্ম এখন এটা রিয়েলাইজ করছে। সো এরকম অবস্থায় শেখ হাসিনা অবশ্যই ফিরবেন। 1981 সালের 17ই মে তিনি ফিরে এসেছিলেন। এখানে একটা ছোট্ট আপনাদের ইতিহাস থেকে একটু গল্প শোনাই যে 1981 সালের 3রা মে তিনি সেই সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেছিলেন দেশে যাওয়ার আগে। এটি তাদের মধ্যে ছিল শেষ সাক্ষাৎকার। ইন্দিরা গান্ধী শেখ হাসিনাকে একটি শাড়ি উপহার দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি শাড়িটা পরো। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে শাড়িটা পরে এসেছিলেন, সেই শাড়িটাই আসলে ইন্দিরা গান্ধীর দেওয়া উপহারের শাড়ি ছিল। তিনি 17ই মে যেদিন ঢাকায় আসেন, সেদিন আবহাওয়া প্রচন্ড প্রতিকূল ছিল। ঝড়, 60 কিলোমিটার বেগে ঝড় হচ্ছিল। তো তিনি বৃষ্টিতে ভিজে গেছেন সেই সময়। এবং দেখেন, সেই সময় কিন্তু জনসভায় লোক ভাড়া করে আনতে হতো না। এই ঝড় বৃষ্টির মধ্যেও কোনো লোক সেখান থেকে সরে যায়নি, সবাই দাঁড়িয়েছিল। তো সেই সময় সিলেট চা বাগান থেকে বেশ কিছু শ্রমিক এসেছিল ঢাকায়। তো তাদের মধ্যে একজন নারী তার ব্যাগ থেকে একটা চাদরের মতো বের করে দিয়েছিল নেত্রী, এবং নেত্রী সেটা গায়ে দিয়েছিল। কথা প্রসঙ্গে সেদিন নেত্রী বললেন যে মানুষের এই ভালোবাসা আমি ভুলি কি করে। তো সেই প্রত্যাবর্তনের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে শেখ হাসিনার অচিরেই বাংলাদেশে ফেরা, তার পরবর্তী প্রত্যাবর্তন। বাংলাদেশের সাথেই এটি খুব জরুরি। এখন প্রশ্ন হলো কি কবে ফিরবেন? এই সময়টার ব্যাপারে কেউ নিশ্চিত করে বলতে পারেনি, এমনকি আমার আমেরিকান সূত্রও বলতে পারেনি। তবে ধারণা করা যায় যে এবছরের ডিসেম্বরের মধ্যে তার ফিরে আসার সম্ভাবনা খুব প্রবল।
যদি কোনো কারণে সেটি এদিক ওদিক হয়, তবে 2027-এর মধ্যে তার ফেরাটা মোটামুটি নিশ্চিত। শেখ হাসিনা ফিরবেনই, বাংলাদেশের জন্যই তাকে ফিরতে হবে। 1971 সালের রক্তক্ষয়ী ইতিহাস, যে ইতিহাস সাক্ষী রয়েছে পাকিস্তানের নির্মম অত্যাচারের, সেই অতীত কি ভুলে যাচ্ছে বাংলাদেশ? নাকি পরিস্থিতি বদলে যাওয়ার সাথে সাথে শত্রু আজ পরম মিত্রে পরিণত হচ্ছে? অতি সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা শুধু দক্ষিণ এশিয়া নয়, বরং ভারতের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সম্প্রতি গতকালকে আনন্দবাজার পত্রিকার এক বিস্ফোরণ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীকে এবার প্রশিক্ষণ দিতে চলেছে পাকিস্তান। শুধু প্রশিক্ষণে নয়, চীনের সহযোগিতায় তৈরি পাকিস্তানের JF-17 থান্ডার, এটি পুরনো খবর যে এই বিমান, এই লড়াকু যুদ্ধ বিমান এবার উঠতে পারে ঢাকার আকাশে। বাংলাদেশ এই যুদ্ধ বিমান পাকিস্তানের কাছ থেকে কিনছে, এটা ইউনূসের আমল থেকে এই খবর। কিন্তু খবরের আরো খবর যেটি, যে শুধু বিমান সরবরাহই করবে না, বলতে পারেন আমাদের বৈমানিকদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। শুধু তাই না, বলা যায় বাংলার আকাশ, বাংলাদেশের আকাশ পাকিস্তান নিয়ন্ত্রণ করবে, এমন আভাস পাওয়া যাচ্ছে। এই খবর সামনে আসতেই দিল্লির সাউথ ব্লকে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগের কথা, 10 বা 11 মে। আনন্দবাজার বলছে 11 মে, কিন্তু আমরাও এর আগে আলাপ করেছিলাম যে 10 মে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি বাংলাদেশ সফর করতে এসেছে। ইতিমধ্যে তারা চলে গেছে। পাকিস্তান বিমান বাহিনীর 7 সদস্যের একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল। আর এই দলটির নেতৃত্বে কে ছিলেন জানেন? খোদ ইসলামাবাদ বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ডার, ডেপুটি চিফ অফ স্টাফ এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। আমরা আওরঙ্গজেব আহমেদের ঢাকা সফরের আলাপ করেছি এর আগে। বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সাথে তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ইতিহাস ঘাটলে দেখা যায় যে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে এই পর্যায়ের বৈঠক অতীতে কার্যত নজিরবিহীন ছিল 1971 সালের পর থেকে। আমরা গতকালকেও আলাপ করেছি পাকিস্তান অবজারভার কি খবর দিয়েছে। সেনাপ্রধান আসিম মুনির স্বয়ং বাংলাদেশে আসতে যাচ্ছেন, অর্থাৎ নজিরবিহীনের চেয়েও নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে। এই বৈঠকে, বিমান বাহিনীর এই বৈঠকে শেষ হওয়া মাত্র একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় সূত্র মারফত আলোচনার মূল বিষয়বস্তু সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে যায়, যা নিয়ে বর্তমান আন্তর্জাতিক মহলেও জোর চর্চা চলছে। আনন্দবাজার প্রথম আলোর একটি প্রতিবেদনের সূত্র ধরে বা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে এই বৈঠকে অত্যন্ত সংবেদনশীল কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং কারিগরি কর্মকর্তাদের উন্নত যুদ্ধ বিমান চালানোর বিশেষ প্রশিক্ষণের জন্য পাকিস্তানে পাঠানো হবে। সেখানে বাংলাদেশের পাইলটরা আধুনিক লড়াকু জেট ওড়ানো, মাঝ আকাশে যুদ্ধের নানাবিধ কসরত ও কৌশল এবং আধুনিক সামরিক বিমানের রক্ষণাবেক্ষণের খুঁটিনাটি পাঠ নেবেন। আর এই সম্পূর্ণ প্রশিক্ষণের আয়োজন কোথায় করা হবে জানেন? পাকিস্তান তার অত্যন্ত সুরক্ষিত ও সংবেদনশীল এলাকা সারগোদার মুসাফ বিমান ঘাঁটিতে এই প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। সূত্রের খবর, এই পাইলট ও কারিগরি কর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত চুক্তিটি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করতে চাইছে ঢাকা। সবকিছু ঠিকঠাক চললে এই মে মাসে, চলতি মাসের মধ্যেই এই চুক্তিতে দুই পক্ষই সই করে দিতে পারে। এখানে একটি অত্যন্ত চমকপ্রদ তথ্য রয়েছে। ঢাকায় যখন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, ঠিক তখনই ভারতের এই পূর্ব প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছে বিমান বাহিনীর প্রশিক্ষণের ব্যাপারে প্রথম দ্বারস্থ হয়েছিল। অর্থাৎ এই আলোচনার বীজ রোপণ করা হয়েছিল আরো আগেই। এখনকার সরকারের আমলে ওই বিমান বাহিনী সেটিই আছে, ওই বিমান বাহিনী প্রধান আছেন, সেটি এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে। এবার আসি সবচেয়ে বড় ও বিস্ফোরক তথ্যে। গত বছরের অর্থাৎ 2025 সালের নভেম্বর মাসে সংযুক্ত আরব
আমিরাতের দুবাইয়ে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সাথে একটি উচ্চ পর্যায়ে বৈঠক করেছিলেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সেই বৈঠকে এই প্রশিক্ষণের রূপরেখা তৈরি করা হয়েছিল। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি 4.5 প্রজন্মের জে-17 থান্ডার যুদ্ধ বিমানটি কেনার ব্যাপারে তীব্র আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দুবাইয়ের বৈঠকেই এই লড়াকু বিমান কেনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তবে বাংলাদেশ এই যুদ্ধ বিমানের ঠিক কতগুলো নিজেদের বিমান বাহিনীর বহরে সামিল করবে তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। এই জে-17 থান্ডার আসলে চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের নকশায় তৈরি একটি হালকা ওজনের বহুমুখী যুদ্ধ বিমান। বর্তমানে এর 58% তৈরি হয় পাকিস্তানে আর 42% তৈরি হয় চীনে। ফলে বাংলাদেশের এই বিমান কেনার অর্থ হলো একাধারে চীন ও পাকিস্তান দুই অক্ষেরই ঢাকার সামরিক খাতে গভীর প্রবেশাধিকার পাওয়া। ইতিমধ্যে আপনারা জানেন চীনের 70% প্রবেশাধিকার, অর্থাৎ আমাদের যে সামরিক সরঞ্জাম 70% চীনের উপস্থিতি আছে। এখন নতুন বাংলাদেশে পাকিস্তান ঢুকছে। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন এই সমীকরণ বদল? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তান ভেঙে যখন স্বাধীন বাংলাদেশে জন্ম হয়, তখন থেকে ঢাকা ইসলামাবাদের থেকে একটি নিরাপদ দূরত্ব বজায় রেখে আসছিল। কিন্তু 2024-এর জুলাই আগস্টের পট পরিবর্তনের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনার পতনের পর ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশাসন পাকিস্তানের তৈরি যুদ্ধ বিমান আমদানিতে ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে বা সবুজ সংকেত দিতে চলেছে বলে জল্পনা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঢাকার এই পাকিস্তানমুখী নীতি ভারতের জন্য এক নতুন স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিগত 55 বছর বলা যায় বাংলাদেশ যে দেশটা জন্মে সহযোগিতা করেছিল ভারত, 55 বছর পর এসে দেখা যাচ্ছে যে পাশার দান উল্টে যাচ্ছে। ভারতের মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল সামরিক বেসামরিক সর্বক্ষেত্রে। কিন্তু 55 বছরে পরে এসে দেখা যাচ্ছে যে সম্পর্কগুলো যেন উল্টো দিকে চলছে। আনন্দবাজার বলছে যে পদ্মাপাড়ের এই আচরণে ভারতের অস্বস্তি যে বহুগুণ বাড়ছে তা বলাই বাহুল্য। যদিও পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করলেও নয়াদিল্লি এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কিন্তু ভারতের উদ্বেগের কারণ শুধুমাত্র এই যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ নয়, আরও একটি বিপজ্জনক মোড় রয়েছে এই গল্পে। অতি সম্প্রতি বাংলাদেশ মাদক পাচার রোধ করার অজুহাতে পাকিস্তানের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং যৌথ অভিযানে নামার ব্যাপারে সহমত প্রকাশ করেছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা তীব্র কটাক্ষ ও উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ সারা বিশ্ব জানে আফিম চাষ এবং আন্তর্জাতিক বেআইনি মাদক ব্যবসার সাথে পাকিস্তানের কুখ্যাত গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সরাসরি যোগসূত্রের ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ফলে মাদক নিয়ন্ত্রণের নামে যদি আইএসআই বাংলাদেশের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থায় ঢুকে পড়ে, তবে তা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সামগ্রিক অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক চরম বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং বন্ধুরা, আনন্দবাজার পত্রিকার এই পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদনটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির হাওয়া দ্রুত বদলাচ্ছে। যে পাকিস্তানের বুটের তলায় 1971 সালে লাখ লাখ বাঙালি প্রাণ হারিয়েছিলেন, আজ ভূ রাজনৈতিক স্বার্থে সেই পাকিস্তানের বিমান বাহিনী ও যুদ্ধ বিমানের ওপর ভরসা করতে চলেছে বাংলাদেশ। চীনের তৈরি প্রযুক্তি আর পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ যখন ভারতের ঠিক
পূর্ব সীমান্তে থাবা বসাচ্ছে, তখন ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা দিল্লির জন্য এক মস্ত বড় পরীক্ষা হতে চলেছে। এখন প্রশ্ন আসছে যে বাংলাদেশের কি অতীত ভুলে পাকিস্তানের এই বিষাক্ত সাপ গলায় জড়ানো উচিত হচ্ছে কিনা, সেটিরও আসলে উত্তর দেবে সময়। আমরা নিশ্চয়ই সময়ের কাছেই ছেড়ে দিতে চাই যে সময় কি উত্তর দেয়, আমরা সেটিও নিশ্চয়ই দেখবো আগামী